ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের যে নাটক অংশটি রয়েছে, অর্থাৎ বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক, সেই নাটকের আজকের দ্বিতীয় পর্বের আলোচনা। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু প্রথম পর্বে 3টি প্রথম দৃশ্য অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যের আলোচনা কিন্তু হয়ে গেছে। আজ আমরা শেষ পর্বে চতুর্থ এবং পঞ্চম দৃশ্যের আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে দুটো দৃশ্যের আলোচনা সেরে ফেলি। দেখো, চতুর্থ দৃশ্য। নীল আলোর ফোকাসটা এবার আরও একটু উজ্জ্বল মনে হলো। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে, অর্থাৎ তৃতীয় দৃশ্যের ওপর থেকে চতুর্থ দৃশ্যে আলোটা মঞ্চস্থ হচ্ছে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। এবার এক মধ্যবিত্ত পরিবারের কথা চতুর্থ দৃশ্যে বর্ণনা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে অন্তঃপুরের দৃশ্য, অর্থাৎ একদম ঘরের ভেতরকার দৃশ্য মঞ্চে অভিনয় হচ্ছে। কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। দুজন চরিত্রের কথা আমরা পেলাম। প্রথমে পাচ্ছি কেরানি, একজন অফিসের ক্লার্ক বা কর্নিক যার নাম হরেকৃষ্ণবাবু, এবং তার স্ত্রী মনোরমা। দুজনের কথোপকথন দিয়ে চতুর্থ দৃশ্য শুরু হচ্ছে। হরেকৃষ্ণবাবু বলছে, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। এখানেও এই শব্দটার মধ্যে দিয়ে বা এই বাক্যটার মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই দুর্ভিক্ষ পীড়িত অনাক্লিষ্ট মানুষের দুঃখ যন্ত্রণার কথা জানতে পারলাম। যেখানে এই যে চুলোটা নেই, অর্থাৎ চুলো কথার অর্থ হচ্ছে কি উনুন বা আগুন, যার মধ্যে আমরা রান্না করি। যেই মানে আমরা গ্যাস বা উনুনকে তো চুলো বলে থাকি, তাই বলছে চাল নেই, চিনি নেই, চা নেই, আছে শুধু চুলোটা। শুধুমাত্র চুলো বা উনুনটুকুই রয়েছে, সেই উনুনে রান্না করার মতো কিন্তু উপকরণগুলো জোগাড় নেই। তাও আবার কয়লার অভাব। এখানেও আবার একটা অভাবের চিত্র ফুটে উঠলো, যে এত কিছু তো নেই, শুধুমাত্র উনুনটা রয়েছে, কিন্তু উনুনটাও জ্বলবে কি করে, কয়লাটাও ঘরে নেই। কি করি বলো তো? মনোরমা বলছে, দেখো বাবু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলাম আজ নাকি 2 সের করে দেবে। মনোরমা বলছে, আজকে একটু কষ্ট করো। একজন ব্যক্তির কাছে তিনি শুনতে পেলেন যে তার কাছে, অর্থাৎ আজকে যে রেশন দেওয়া হবে সেখানে নাকি 2 সের পরিমাণে চাল দেওয়া হবে। হরেকৃষ্ণবাবু বলছেন, আহা, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলেই পড়া গেল দেখছি। মনোরমা বলল, কেন, অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল? হরেকৃষ্ণবাবু বলছেন, থাক, আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। কেন? এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? হরেকৃষ্ণ বিরক্ত হয়ে বলছে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডালে এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা, খালি ব্যবসা। অর্থাৎ বোঝা যাচ্ছে সরকারি অফিসার, ইংরেজ পদস্থ বা ইংরেজি সরকারি কর্মচারী পদস্থ কর্মচারী যারা রয়েছেন, অফিসার যারা রয়েছেন, তাদের নাম করে বাইরের রাজ্য থেকে চাল আসছে, এবং সেই চালগুলো বিদেশি ব্যবসায়ীরা চড়া দামে সামান্য নিম্নবিত্ত মধ্যবিত্ত যে ঘরের লোকজন রয়েছে তাদের কাছে চড়া সুদে দামে বিক্রি করছে। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দামে চাল ডাল পাচ্ছি। আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর মোসাহেবরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা অবশ্যই বই পড়ার সময় দাগাবে। কাকে কি বলবো বলো, হয়েছে যত সব চোরছাচোরের আড্ডা। মনোরমা বলছে, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কিছু চিনি জোগাড় করতে পারো। হরেকৃষ্ণ চোখ বড় বড় করে, কিন্তু চাল, চালের কি হবে? দেখি, দাও টাকাটা, ঘুরে আসি। মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? গমনোদ্যত, অর্থাৎ যাওয়ার জন্য উদ্যত হলেন। মনোরমা পেছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? হরেকৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধে বলে হবে হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণবাবু প্রস্থান।
ড্রপ, অর্থাৎ তৃতীয় দৃশ্য এখানে শেষ হলো। চলে আসবো পঞ্চম দৃশ্যে, ক্ষমা করবে, চতুর্থ দৃশ্য হবে। চতুর্থ দৃশ্যের পর চলে আসবো আমরা পঞ্চম দৃশ্যে। এই দৃশ্যটি সমগ্র আগুন নাটকের কিন্তু একদম ক্লাইম্যাক্স বলা যেতে পারে, যেখানে দুর্ভিক্ষের চরম অভাবটা কিন্তু আমরা এবার বুঝতে পারবো। দেখো, দিবালোকে সবকিছু সমুজ্জ্বল, সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। কিউ কথার অর্থ কি? লাইন। সারিবদ্ধ একটা লাইন স্টেজের ওপরে এঁকে বেঁকে একটা লাইনের সৃষ্টি করেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা, মুখর পরিবেশ। হরেকৃষ্ণবাবু বলছেন, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠল কোথায়? সামনের একজন লোক তার সামনে একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলল যে, প্রথম পুরুষ, সামনের যে লোকটি দাঁড়িয়ে রয়েছে তার নাম প্রথম পুরুষ। এখানে কিন্তু কোনো আমরা বক্তার চরিত্রের নাম পাচ্ছি না। লেখক লিখেছেন প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, এরকম আমরা চারজন পুরুষের কথা পাবো। এই যে মশাই, একে জিজ্ঞেস করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। সামনের থেকে ওড়িয়া উড়িয়া ভাষায় জবাব দিচ্ছে, কর কৌছি, অর্থাৎ কি বলছেন আপনারা? প্রথম পুরুষ আবার বলছেন, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো বড়বাবু, তাই জিজ্ঞেস করছেন। চাল এসছে না, স্রেফ তাল মারলি। হরেকৃষ্ণ বলছে, না তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন। ওড়িয়া বলছে, সে মো বলি পারিব না, অর্থাৎ সে কথা আমি বলতে পারবো না, কোথায় গেল সেই চাল। প্রথম পুরুষ বলছে, বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোখা মরতে এলি? তখন প্রথম পুরুষ ওড়িয়াকে একটু ব্যঙ্গ সুরেই বলছে যে, তোদের ওড়িশাতে তো ভালোই চাল পাওয়া যাচ্ছে, তাহলে কেন এখানে মরতে আসলি? এখানে তো চাল পাওয়া যাচ্ছে না, এখন থাক লাইনে দাঁড়িয়ে, চাল নে। ওড়িয়া হেসে বলছে, চাউর তো পাওয়া যাইছে না বাবু। ওড়িয়া তখন উত্তর দিচ্ছে উড়িয়া ভাষায় যে, চাল তো সত্যি আদৌ পাওয়া যাচ্ছে না বাবু, আপনি কোথায় শুনলেন যে উড়িষ্যা থেকে চাল আসছে? হরেকৃষ্ণবাবু বলছে, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতোয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশবাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন্নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নেই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। এবার সিভিক গার্ডের উক্তি, এইসব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। হরেকৃষ্ণ বলছে, কর শের করে দেবে মশাই। সিভিক গার্ড, যখন দেবে তখনই দেখতেই পাবেন, খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড বলছে, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ বলছে, চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই? সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড বলছে, না থাকে তো নেবেন না চাল, ওইসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বউ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিচড়ে টেনে বার করলো। সিভিক গার্ড বলছে, ইয়ে, বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছো নবাব পুত্তুর। তখন দ্বিতীয় পুরুষের উক্তি দিয়ে আবার এক নতুন ঘটনা চালু হচ্ছে, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তৃতীয় পুরুষ উত্তর দিচ্ছে তখন, হ্যাঁ হ্যাঁ, ও এইখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে। সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন? সিভিক গার্ড বলছে, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? তা হবে না, কোথাকার লোক কোত্থেকে এসে ভিড় পড়ল জানতে হবে তো। কেন, আগে থেকে সরে আসতে কি হয়েছিল? এই খবরদার। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়েই ঝট করে দুস্থ চেহারের একটা লোককে গালের ওপর চপেটাঘাত করে বসেছে। চালাকি পেয়েছ, লুটের মাল না? বারবার ঢুকছো বেরুচ্ছ, বেরুচ্ছ ঢুকছ, মামার বাড়ির আবদার আর কি? কোথায় চাল জমা করেছো দেখাবে চলো, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও।
চতুর্থ পুরুষ কাঁচুমুচু মুখ করে, এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা। কি দেখতে পাই না মনে করছো না? কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে তো কোথাও যায়নি। এই আমারই সামনে তো ঘণ্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার! খুব গুরুত্বপূর্ণ একটা লাইন দাগাবে। সিভিক গার্ড বলছে, নিজের চোখকে আপনি মশাই আমার বিশ্বাস করতে বলেন? তৃতীয় পুরুষ বলছে, হ্যাঁ তাই বলি। নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। এক মুসলমান লোকের বক্তব্য আসছে, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? ওহ, সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন নাকি? সিভিক গার্ড অর্থাৎ চুপ করার একটা ভঙ্গিমা করে বললেন, মুখ সামলে কথা বলো বলছি। তৃতীয় পুরুষ বলছে, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? আমি বাবা কিছুই জানি নে, সে সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড বলছে, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার লোক চালটা ওকে। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে উদ্দেশ্য করে বলছে, দাও না বাবা আমায় লাইনে ঢুকতে। সত্যি বলছি আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিক গার্ড, ওহ, গা আমার একেবারে জল করে দিল রে। যা যা, ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে যা, ভাগ। আহত হয়ে ক্ষোভে চতুর্থ পুরুষ বলছে, আমি চাল নেইনি। সিভিক গার্ড বলছে, এই ওপ অর্থাৎ চুপ, একটা চুপ করানোর ভঙ্গিতে শব্দ করল। চতুর্থ পুরুষ আবার বলছে, ধরটা ওর কাঁপছে, শরীরটা ওর কাঁপছে ভয়ে, আমি নেইনি চাল। দেখুন মশাই আপনারা সব, আমি চাল নেইনি। তবু আমার চোর বলছে আমায়, আমি চোর নই। হরে কৃষ্ণ, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না গিয়ে আবার পেছনে দাঁড়া গিয়ে, চাল পাওয়া নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ বলছে, ওহ খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, সিভিক গার্ড বলছে। চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ বলছে, কেন? উনি তো ঠিকই বলেছেন। থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে বলছে, আমি কুকুর নই। সিভিক গার্ড বলছে, মানুষ নাকি? চতুর্থ পুরুষ তখন ক্ষোভে বলছে, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড বলছে, মেজাজ নাকি? চতুর্থ পুরুষের উক্তিতে আলবাত, জানোয়ার কাহাকা। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকমের শব্দ ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। এখানেই যুবকের মুখে আমরা প্রথম শুনতে পাই, আগুন আগুন। হঠাৎ গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ বলছে, কোথায় আগুন? সিভিক গার্ড বলছে, আগুন? কিসের আগুন? হরেকৃষ্ণবাবুর উক্তিতে শোনা যায়, আগুন আবার লাগলো কোথায় বাবার মধ্যে? যুবক বলছে হাত জোর করে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমরা পড়ার সময় কিন্তু বইতে অবশ্যই আন্ডারলাইন করবে। হরেকৃষ্ণবাবু বলছেন, তবু ভালো, আমি ভাবলাম বলি। সিভিক গার্ড বলছে, ওহ খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে উদ্দেশ্য করে বলছে, আজ চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। দোকানি বলছে, সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালো ভালো কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে? ব্যবসার শুকতেই গেল। ওরেও পঞ্চা, নে বস্তাটা কেটে চাল ঢাল দেখি চটপট। ওড়িয়া বলছে, কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব।
সাহসে লোকও খাউচি, সাহেব লোকও খাউচি, গুড়া করি পাউরুটি বানায় রে খাউচি, সভ্য চাউর খাউচি, এবে সভ্য এক হই গিলা, চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি। এখানে ওড়িয়ার একটি বক্তব্য খুব স্পষ্টভাবে তোমাদের বুঝতে হবে। এখানে খুব ভালোভাবে বলছে যে চাল এমন একটা আমাদের প্রয়োজনীয় বস্তু, যেখানে যেই চাল একজন হিন্দুও খাচ্ছে, আবার মুসলিমও সেই চালের জন্য লাইনে দাঁড়িয়ে চাল পাচ্ছে। একজন সাহেব সেই চালটাকে নিয়ে গুঁড়ো করে পাউরুটি খাচ্ছে, হিন্দু মুসলিম সাধারণ মানুষগণ সেটাকে ভাত ফুটিয়ে খাচ্ছে। সবারই কিন্তু চালের প্রয়োজন। চালটা কেউ ভাতের মাধ্যমে খাচ্ছে, কেউ পাউরুটির মাধ্যমে খাচ্ছে। এই অন্ন বা চালের অভাবটুকুই কিন্তু সবার জীবনে রয়ে গেছে। দোকানি বলছে, যা বাবা যা, কেটে পড় কেটে পড়, সিভিক গার্ডের দিকে চেয়ে, হাতি যখন নদে পড়ে চামচিকে তো লাথি মারে, তা তোমার হয়েছে সেই দশা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণবাবু ওড়িয়াকে লক্ষ্য করে। হরেকৃষ্ণবাবু বলছেন, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা, বলে হে হে করে হাসছেন। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ বলছে, না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। ঠিক, অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে তবে পেয়েছেন বাবা চাল? চতুর্থ পুরুষ চালের পুটুলি দেখিয়ে, হ্যাঁ বাবা পেয়েছি। তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় কথা বলিনি। না না, আমি কিছু মনে করিনি। সমস্যা সববার, এই তো দেখো না, সামান্য দুশের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিনও স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরেকৃষ্ণের হাত ধরে বলছে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছে তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ বলছে, আরে মনে করিনি বা কেন, যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এই যে এটা, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, এখন বাঁচতে হবে, পড়ার সময় অবশ্যই দাগাবে। হরেকৃষ্ণবাবু বিজ্ঞের মতো মাথা নেড়ে উত্তর দিচ্ছেন, এই বুঝাটাই এখন দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরেকৃষ্ণ, তৃতীয় চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান। এদিকে চলমান কিউ সরে সরে চলেছে, একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, ড্রপ। অর্থাৎ এই ঘটনার মধ্যে থেকে পঞ্চম দৃশ্যের শেষ হলো এবং আগুন নাটকেরও কিন্তু সমাপ্তি ঘটল। 50-এর মন্বন্তরের কিছুকালীন সময়ের পূর্বে বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের জন্য খাদ্যাভাব যে দেখা দিয়েছিল, বা খাদ্য ফসল খাদ্যদ্রব্য জমিয়ে রাখার ফলে যে কৃত্রিম দুর্ভিক্ষে সৃষ্টি করা হয়েছিল ইংরেজ সরকারের দ্বারা, তারই কুপ্রভাব বা তার কুফসল এই আগুন নাটকের মধ্যে কিন্তু ধরা পড়ল। যেখানে সামান্য চালের জন্য, সামান্য চাল থেকে যে ভাত হয়, সেই ভাত খাওয়ার জন্য মানুষের প্রতিটি ঘরে, প্রতিটি সংসারে অন্তর্দ্বন্দ্ব কিন্তু প্রত্যেকটি দৃশ্যে আমরা দেখতে পেলাম। সে প্রথম দৃশ্যে নিত্যর মা থেকে শুরু করে একদম পঞ্চম দৃশ্যে হরেকৃষ্ণর এবং প্রথম দ্বিতীয় চতুর্থ পুরুষ ওড়িয়ার বক্তব্যের মধ্যে দিয়ে সকলের মধ্যে থেকেই চালের প্রতি টান বা খাদ্যের অভাব, এই দৃশ্যটাই বা এই ঘটনাটাই কিন্তু উজ্জীবিত হয়ে উঠল আগুন নাটকে। দুর্ভিক্ষপীড়িত মানুষদের দুমুঠো অন্নের যোগান তখন কতটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনের কথা মনে করেই আগুন নাটকটি রচনা করেছেন বিজন ভট্টাচার্য। এই নাটকের বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি ভবিষ্যতে তোমাদের জন্য আমি লিখিয়ে দিতে পারবো। আজকের নাটকটির আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র থেকে যে তোমাদের 4টি গল্প পড়তে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে, তা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পাও। প্রথম পর্বের আলোচনা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক করা রয়েছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যের আলোচনা চাইলে দেখে নিতে পারো।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।